আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আমি আবারও উপস্থিত হয়েছি নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 17 পরিসংখ্যান অধ্যায়ে। আমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসে পরিসংখ্যান অধ্যায়ের তিনটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে প্রচুরক, গড় আর মধ্যক। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং প্রচুরক নিয়ে। এই দুটা নিয়ে আমি 14 নাম্বার প্রশ্নের যে ছকটা ছিল এই ছকটা আমি তুলছি। এটা তোলার পরে একটা কাজ করছি, একটা সৃজনশীল তৈরি করছি এখান থেকে, যে আমরা এখান থেকে শিখবো যে প্রচুরক নির্ণয় করা শিখবো এবং গড় নির্ণয় করা শিখবো। তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের এখানে বলছে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তার মানে 60 জন শিক্ষার্থী আছে একটা শ্রেণীতে। এই শ্রেণীতে এই ওজনগুলো নেওয়ার পরে দেখা গেছে যে 45 থেকে 49 পর্যন্ত 4 জনের ওজন পাওয়া যায়, 50 থেকে 54 পর্যন্ত 8 জনের ওজন পাওয়া যায়, 55 থেকে 59 কেজির মধ্যে পাওয়া যায় 10 জন, 60 থেকে 64 মধ্যে পাওয়া যায় 20 জন, 65 থেকে 69 এর মধ্যে পাওয়া যায় 12 জন, 70 থেকে 74 এর মধ্যে পাওয়া যায় 6 জন। এই টোটাল আমাদের 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশনের সারণী আমরা পেলাম। এখান থেকে বলছি যে প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে ক নম্বর প্রশ্নের আনসারটা আগে আমরা করি। ক নম্বর প্রশ্নে সবার প্রথমে আমরা লিখব প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র L plus F1 plus F2 into X। এখন এই প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গড়কে প্রকাশ করা হয় x এর উপরে বার চিহ্ন দিয়ে। এটা নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ui n x। এই প্রত্যেকটা প্রতীকের বর্ণনা আমরা যখন অঙ্ক করব সাথে সাথেই শিখে নিব। তবে সূত্র হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র এটা এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই সূত্র দুইটা জানার পরে আমরা যখন প্রত্যেকটা নির্ণয় করব তখন তো আবার প্রতীকগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবো এবং এখান থেকে এর মানগুলো নির্ণয় করা শিখবো সাথে সাথে। তাহলে আমরা প্রথমে আসি যে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে। প্রচুরক নির্ণয় করার জন্য ছকটাকে কোনো প্রকার পরিবর্তন করার দরকার নাই। আমাদের শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা থাকলেই প্রচুরক নির্ণয় করা যায়। তাহলে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের ছকের কোনো পরিবর্তন করার দরকার নাই। তো এই ছক থেকেই আমরা নির্ণয় করব। এখন প্রচুরক মানে কি? আমার প্রশ্ন আসি। প্রচুরক মানে প্রচুর শব্দ থেকে প্রচুরক হবে, অর্থাৎ যে শ্রেণীতে বা যে গণসংখ্যাগুলোর সর্বাধিক বার আসে তাকে প্রচুরক বলা হবে। যে গণসংখ্যাগুলো কি সর্বাধিক বার ব্যবহার করা হয়ে থাকে তাকে কি বলা হবে? প্রচুরক বলে। এখন দেখা যাচ্ছে যে 20 গণসংখ্যাটা সবচেয়ে বেশি বার আসছে, 20 বার আসছে। গণসংখ্যা সবচেয়ে বেশি 20 বার পাওয়া গেছে কোন শ্রেণীতে? 60 থেকে 64 কেজির মধ্যে। তাহলে 60 থেকে 64 কেজির মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যাগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। তার মানে এই ঘরে এই শ্রেণীতে আমরা কি পাবো? প্রচুরক শ্রেণী পাবো। তাহলে যেহেতু এখানে 60 থেকে 64 শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ, সুতরাং 60 থেকে 64 প্রচুরক শ্রেণী। আমরা প্রচুরক শ্রেণীটা পেয়ে গেছি।
তার মানে আমাদের প্রচুরক যেটা নির্ণয় করব এই শ্রেণীর মধ্যেই থাকবে। এখন প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমরা আগে লিখে রাখছিলাম এটা। তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্রে আমাদের দরকার প্রচুরক m প্লাস f1 প্লাস f2 ইনটু x। এখন আসি যে প্রত্যেকটা প্রতীকের মান এই সব থেকে বের করতে হবে এবং প্রতীকগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে l, তাহলে lটা কি? l হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ লোয়ার লিমিট। তাহলে প্রচুরক শ্রেণী আমরা পেয়ে গেছিলাম এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, এই যে নির্ণয় করছিলাম। এর নিম্ন সীমা কত? 60। আচ্ছা, এখন প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা পেলাম 60। এরপরে আসি যে f1টা কি? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার উপরের শ্রেণীর গণসংখ্যাটার পার্থক্য। এটা হচ্ছে f1। এই দুটোর মধ্যে পার্থক্যটাকে আমরা f1 বলবো। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 আর তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। এই দুটোর পার্থক্য যত হবে সেটাই হচ্ছে f1। তাহলে f1 পেলাম আমরা 10। এরপরে আসি f2। তাহলে এবার দেখি এখানে যে f2 কি? f2 হচ্ছে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা পেলাম 8। এবং আমরা দেখি এখানে l পাইছি, f1 পাইছি, f2 পাইছি। জানতে হবে h। টা কি? h হচ্ছে শ্রেণী ব্যক্তি। একটা শ্রেণীর মধ্যে কতটি ঘর বিদ্যমান আছে দেখি। 45 থেকে 49 পর্যন্ত আমরা যদি আঙুলে গণি 45 সংখ্যাটাও এই ঘরে আছে। সুতরাং 45, 46, 47, 48, 49। তাহলে 45 থেকে 49 পর্যন্ত আমরা ঘর পেলাম 5টা। তার মানে শ্রেণী ব্যক্তি এখানে h 5। এখন এই মানগুলো এই সূত্রে বসাবো আর বাকি কাজটা ক্যালকুলেটর করবে। তাহলে আমরা মানগুলো বসাই। এখন l এর মান কত? 60 প্লাস f1 এর মান হচ্ছে 10, f1 এর মান 10 যোগ f2 হচ্ছে 8 ইনটু h হচ্ছে কত? 5। তাহলে এখন আমরা এটার বাকি কাজটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। শুরুতে কি আছে এখানে? শুরুতে আছে 60। আমরা 60 বসালাম। তারপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। হ্যাঁ, এখন পরবর্তীতে দেখতে হবে যে গুণটা সব সময় এর নিচে একটা 1 আছে। তাহলে 5 এর সঙ্গে উপরেরটা সব সময় গুণ করব। এখানে যাই থাক না কেন সেটা সব সময় উপরের সাথে গুণ করে দিব। তাহলে 5 10 এ কত? 50। আর নিচের 1 এর সঙ্গে এটা গুণ করলে এটা। কাজে নিচের 1 থাকে না থাকে একই কথা। এখন দেখি 10 আর 8 এ গুণ করলে কত হবে? 18। তাহলে 60। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিব আমরা। ক্যালকুলেটর দিয়ে এটা ভাগ করলে আমরা পাবো 2.78 যোগ করে দিলে পাবো আমরা 62.78 প্রায়। এখন প্রায় কথাটা কেন লিখব? আমরা যদি এটা ভাগ করি, ভাগ করলে যে মানটা পাবো সে মানটার পিছনে ক্যালকুলেটরে দেখা যাবে যে অনেকগুলো সংখ্যা আছে। তাহলে অনেকগুলো সংখ্যা সবগুলোই কি লিখছি আমরা? সবগুলো যেহেতু লিখি নাই তার মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা লিখি নাই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যেহেতু লেখা হয় নাই তাহলে কি করতে হবে? যে অ্যানসারটা একেবারে 100% সঠিক নয়, কাজেই এর কাছাকাছি মান একটা অ্যানসার। এই জন্য আমরা এটাকে অ্যানসারে প্রায় লিখব। এরপরে আসি যে আমরা শিখব গড় নির্ণয়। গড় নির্ণয়ের জন্য আমরা সূত্রটা আগে দেখছি। এখন এই সূত্রটা এই ছকটার কিছু পরিবর্তন করতে হবে। এই ছকটায় আরো কিছু জিনিস জানতে হবে আমাদের। গড় নির্ণয়ের জন্য আমাদের দরকার হয় শ্রেণীর মধ্যমান। তাহলে এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর মধ্যমানগুলো বের করতে হয়। তাহলে শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরো জানতে হবে ধাপ বিচ্যুতি। তারপরে
হিসাবের জন্য আরেকটা ফাঁকা ঘর থাকবে। এখন একটা একটা করে কাজ শিখি আমরা আগে। সবার প্রথমে শ্রেণীর মধ্যমান বের করতে হবে। মধ্যমান মানে কি? মাঝখানের মান। তাহলে 45 এবং 49 এর মাঝখানের মানটা আমরা কিভাবে পাবো? তাহলে দুইটাই যোগ করি। যোগ করলে কত পাবো আমরা? যে 45 এবং 49 এই দুটো যোগ করলে পাওয়া যাবে 5 94। তাহলে দুইটা যোগ করলে কত পাই? 45 যোগ এটা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাবো, অর্থাৎ গড় নির্ণয়ের মতো করে। তাহলে গড় নির্ণয় কিভাবে করে? দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 94 এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 47। তার মানে এই দুটোর মাঝখানের সংখ্যাটা মধ্যমানটা কত পাচ্ছি আমরা? 47। এভাবে প্রত্যেকটারই মধ্যমান নির্ণয় করতে হবে। এখন প্রত্যেকটারই মধ্যমান নির্ণয় করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা খুব সহজে আমরা পেতে পারি কিভাবে? আমরা জানি যে শ্রেণীব্যক্তি 5। তাহলে শ্রেণীব্যক্তি 5 যদি প্রত্যেকটার সঙ্গে যোগ করি তাহলে পরবর্তী মধ্যমানগুলো পাওয়া যাবে। তাহলে এটার সঙ্গে 5 যোগ করলে পাবো 52, এটার সঙ্গে 5 যোগ করলে পাবো আমরা 57, তার সঙ্গে 5 যোগ করলে পাবো 62, তার সঙ্গে 5 যোগ করলে পাবো 67, 72। এভাবে আমরা মধ্যমানগুলো পাবো। এখন মধ্যমান পাওয়ার পরে আসি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআইডি। এটা নির্ণয়ের সূত্র xi সামনে, এটা পিছনে, আর x। তাহলে এই ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র এটা। তাহলে xi। এখন এটা বাকি, সবার আগে a জানতে হবে আমাদের। a হচ্ছে আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় কোথায় ধরব? আনুমানিক গড় হচ্ছে a। তার মানে এটা আমাদের নির্দিষ্ট কোনো গড় না, এটা আমরা অনুমান করে নিব। এখন অনুমান কোথায় করব? এই যে শ্রেণীর মধ্যমানগুলো আছে, এই মধ্যমানগুলোর মধ্যে আমরা যে কোনো একটাকে অনুমান করে নিতে পারি। যেহেতু আমরা নিশ্চিত না কোনটা গড়, তাহলে আমরা যে কোনো একটাকেই অনুমান করে নিতে পারি। আমার যেটা ইচ্ছা আমরা সেটাকেই অনুমান করতে পারবো। তাহলে এটাকে আমরা আপাতত অনুমান করে নিই যে গড় হচ্ছে আমাদের 62। তাহলে আনুমানিক গড় আমরা কত ধরলাম? 62। এখন দেখি আনুমানিক গড় এখানে ধরছি, তার মানে এই ঘরে গড়টা আছে, এই ঘরটাতেই গড়টা আছে। তাহলে এখানে কোনো ঘরের পার্থক্য নেই। তাহলে এই ঘর থেকে উপরের ঘরের পার্থক্য কত? 1। উপরের দিকে গেলে মাইনাস ধরবো। তাহলে এই ঘর থেকে যেহেতু এখানে গড় আছে, গড় থেকে তার উপরের ঘরের পার্থক্য কত? 2। গড় থেকে এই উপরের ঘরের পার্থক্য কত? 3। নিচের দিকে গেলে প্লাস হয়। তাহলে এখান থেকে এই ঘরের পার্থক্য 1, এখান থেকে এই ঘরের পার্থক্য 2। তাহলে ধাপ বিচ্যুতি মানে বোঝাচ্ছে ঘরের পার্থক্য। সেটা আমরা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। তাহলে সূত্রটা আমরা লিখবো, কিন্তু সূত্র ব্যবহার করতে গেলে সময় লাগবে। সরাসরি মনে রাখতে হবে যে যেখানে গড় আছে সেই গড় থেকে পার্থক্য কত, ঘরের পার্থক্যটাই হচ্ছে ধাপ বিচ্যুতি। বিচ্যুতি মানে পার্থক্য। এখন আসি আমরা হিসাবের জন্য একটা ঘর রাখছি। হিসাবের জন্য ঘরটা কি? গড় নির্ণয় করার জন্য যে গড় সংখ্যা আর ধাপ বিচ্যুতি শেষে যে দুটো ঘর আছে এই দুটো ঘরের মধ্যে গুণ করতে হবে। তাহলে এখানে আছে fi আর ui, এই দুটো আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? 4 আর 3 গুণ করলে 3 এর 4 12, আর আছে কি মাইনাস। 8 আর 2 গুণ করলে পাবো 8 গুণে 16 প্লাসে মাইনাসে মাইনাস। 10 আর 1 10 প্লাসে মাইনাসে মাইনাস। 20 আর 0 গুণ করলে 0, 12 আর 1 গুণ করলে 12, 6 আর 2 গুণ করলে 12। এখন এই বিষয়টার সমষ্টি বের করতে হবে। সবার শেষে যেটা আসছে সেটার সমষ্টি বের করতে হবে। সমষ্টিকে সংক্ষেপে গাণিতিকভাবে সামেশন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে সামেশন সমষ্টি বা সামেশন চিহ্ন। সামেশন অর্থ হচ্ছে সমষ্টি। কার সমষ্টি বের করব আমরা? fi ui এর সমষ্টি বের করব। fi ui এর সমষ্টি বের করব। এখন ক্যালকুলেটর দিয়ে আমাদের বের করতে হবে এর সমষ্টিটা কত আসে। এখন মাইনাস মানগুলো যদি নেই, আগে মাইনাস মানগুলো হিসাব করে নিব। তাহলে মাইনাস মান হিসাব করলে আমরা কত পাবো দেখি? 10 আর 12 কত? 22। 22 আর 16 কত? 38। তাহলে মাইনাস পাচ্ছি আমরা 38। এরপরে আসি
যে প্লাসগুলো কত আসতেছে। প্লাস হচ্ছে 12 আর 12 24। এখন এই দুটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে মানগুলো কত আসতেছে? তাহলে মান আসতেছে আমাদের -14। মান আসবে কত? -14। তার মানে এগুলো সবগুলোই ক্যালকুলেটরে যদি যোগ করি, ক্যালকুলেটরে আমরা সহজভাবে করা যায়। এখানে -12 তুলবো, -16 তুলবো, -10 তুলবো, +12 তুলবো, +12 তুলবো, ইকুয়াল চাপ দিব, আমরা অ্যানসারটা পেয়ে যাব -14। তাহলে আমরা পেয়ে গেলাম সামেশন। এবার আসি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পদ্ধতি। গড় নির্ণয়ের সূত্রটা আমরা জানি, গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, এর সূত্রটা এবার আসি। আগে আমরা সবার প্রথমে একটা গড় অনুমান করে নিছি। তার মানে অনুমান করা গড়টা ছিল a। এখন এটার সঙ্গে একটা অংশ যোগ করতে হবে। একটা অংশ কোনটা? যে এটা থাকবে উপরে, এই অংশের সঙ্গে এই অংশটা ভাগ করে নিতে হবে। তাহলে সামেশন fi ui এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? n দিয়ে। ভালো করে দেখি, বড় এটাকে আমরা ভাগ করতে হবে n দিয়ে। এবং আমরা জানি যে প্রত্যেকটা সূত্রের শেষে একটা h গুণ অবস্থায় পাওয়া যায় এখানে। তাহলে একটা h গুণ অবস্থায় থাকবে। এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব, অ্যানসারটা বের হয়ে যাবে। আবার বলতেছি যে এ হচ্ছে অনুমিত গড়, মানে আমরা যে গড়টা আগে অনুমান করে নিয়েছি সেটার সঙ্গে অবশিষ্ট বাকি অংশটা যুক্ত হচ্ছে। কিভাবে? এটার সঙ্গে এটা ভাগ করে নিলেই পাওয়া যাবে। তাহলে হচ্ছে এখানে সামেশন fi ui আর এখানে থাকতেছে ভাগ n, এর সঙ্গে আমরা আবার গুণ করে নিব শ্রেণীভিত্তিক h। তাহলে এখানে মান বসাই। এটার মান হচ্ছে কত? 60 প্লাস এটার মান হচ্ছে -14, 60 না 62, এটার মান হচ্ছে -14, এটার মান হচ্ছে কত? 60, আর এটা হচ্ছে h এর মান হচ্ছে 5। এখন এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। কিভাবে পাবো দেখি। প্রথমে কি আছে? 65। এখন দেখি চিহ্নটা কি হবে? উপরে কি এটা? মাইনাস, এটা কি? প্লাস। তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? অবশ্যই মাইনাস চিহ্ন হবে। তাহলে উপরে কত আছে? 14। এখন দেখি 5 আর 60 এটা কি কাটাকাটি করা যাবে, অর্থাৎ ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা ভাগ করলে কত পাবো? নিচে 5 12 60, 12। এটা ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এর মানটা দাঁড়াবে 1.166। এভাবে আসবে অনেকগুলো সংখ্যা আসে। তারপরে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? 60.83। এভাবে অনেকগুলো সংখ্যা আসবে। তাহলে অনেকগুলো সংখ্যা তো অ্যানসারে রাখা যাবে না, ইনফিনিটি পর্যন্ত আমরা সর্বোচ্চ দুটা নিতে পারি পয়েন্টের করে। তাহলে 83। তাহলে আমাদের 83 যখন নিলাম, অনেকগুলো সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার কি এটা 83টা? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমরা কি করতে পারি? অ্যানসারে প্রায় লিখব। তাহলে আমরা আজকে শিখলাম যে গড় নির্ণয় আবার প্রচুরক নির্ণয়, এই দুটো অঙ্ক ভালো করে এই দুটো অঙ্ক নিয়মগুলো প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসের জন্য এই অঙ্কটা এই অঙ্কগুলো তুলে নেওয়ার পরে এরপরে অনুশীলনীর আমাদের 14 নম্বর অঙ্ক 15 নম্বর অঙ্কের যে ছকগুলো আছে এই ছকগুলো ব্যবহার করেও এই তোমার গড় নির্ণয় এবং প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা খুব ভালো করে আশা করি যে অঙ্কগুলো বুঝতে পারবো। তাহলে হোমওয়ার্ক হিসেবে আমাদের এই যে পড়াইলাম ক্লাসে যে আমরা দুইটা অঙ্ক করলাম, প্রচুরক নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই দুটো অঙ্ক খুব ভালো করে তুলে নিজের নাম, রোল, শাখা উল্লেখ করে আমাদের ফেসবুক ওয়েবসাইটে কমেন্ট বক্সে প্রত্যেক শিক্ষার্থী জমা দেবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।